আসলে দেখেন লালনকে নিয়েও আমাদের প্রতিবাদ করতে হয়, মানে আমাদের কত দুর্ভাগ্য। লালন আমাদের মরমী শিল্পী, সেই শিল্পীর জন্য আমাদের আজকে প্রতিবাদে দাঁড়াতে হয়। একদিন হয়তো লালনের নামটাই এ দেশ থেকে মুছে যাবে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে লালনকে কি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে নাকি? তাহলে লালনের একটি মর্ম বাণী যদি কেউ ফেসবুকে পোস্ট করে, তাকে কেন গ্রেপ্তার করা হবে? কোন অজুহাতে? কিসের অজুহাতে? লালন কি নিষিদ্ধ? লালনের বাণী কি নিষিদ্ধ হয়েছে? তাহলে যারা গ্রেপ্তার করেছে তাদের তাদের কি অবস্থা? তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? এই যে জবাবহীনতা, এই যে জবাবদিহিতা নেই, এই আর কতদিন চলবে? এই মুচলেকার রাজনীতি বা এই মুচলেকার একটি প্রথা বা সংস্কৃতি আবার এটা আবার নতুন কোন সংস্কৃতি শুরু হলো? যাকে ধরছে তাকে মুচলেকা নিয়ে ছাড়ছে। এই মুচলেকা কিসের, কেন? আসলে আমি বলতে চাই যে একজন সঞ্জয়কে ধরে ওরা যে অপরাধটি করেছে, হাজার সঞ্জয়ের জন্ম দিয়েছে। আবার লালনকে আমাদের হৃদয়ে লালন করার একটি উদ্দীপনা বা একটি সূত্রপাত ওরা সৃষ্টি করেছে, যে লালনকে হয়তো আমরা অবজ্ঞা করছিলাম, ভুলে যাচ্ছিলাম, অবহেলা করছিলাম। এখন আমরা বুঝতে পারছি যে আসলে লালনকে আবার নতুন করে আমাদেরকে আবার লালনকে লালন করতে হবে, ভালোবাসতে হবে, আবার লালনকে আবার নতুন করে আমাদেরকে চর্চা করতে হবে, তাকে তার সেই সম্মানের জায়গাটায় নিয়ে যেতে হবে। দেখেন আমাদের লোকশিল্পীদের কীভাবে নির্যাতন করা হচ্ছে, বাউল শিল্পীদের কীভাবে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কোনো গান অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না, সময় বেঁধে দেওয়া হচ্ছে। এই যে সময় বেঁধে দেওয়া, এই খুব হাস্যকর একটি ব্যাপার। দেখেন এই পহেলা বৈশাখ লালনদের গানই শুরু হয় মধ্যরাতে, তাদেরকে বলা হয় যে 11টার মধ্যে তাদের আসর শেষ করতে হবে। এগুলো আসলে কোন বিজাতীয় সময় আমি জানি না। মানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বলছি যে আপনারা কোনো ভুল করেননি। আপনারা লালনের যে মর্মবাণী ফেসবুকে পোস্ট করেছেন বা আপনারা ধারণ করছেন, আপনারা ভুল করেননি, আপনারা ঠিক পথেই আছেন। এবং আমরা বরং বোধহয় লালনকে একটু ভুলে যাচ্ছিলাম। আপনি বা সঞ্জয়, আপনি গ্রেপ্তার হয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন যে আসলে আমাদেরকেও সেই লালনকে আবার আমি তো বললাম যে আবার নতুন করে আমাদেরকে লালনকে ভালোবাসতে হবে, লালনের সেই মর্যাদার জায়গায় আবার নিয়ে যেতে হবে, লালনের চর্চা বাড়াতে হবে। তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে বা হিংস্রতা দিয়ে কোনো কিছু সমাধান হয় না। মানুষকে ভালোবাসেন, মানুষের ঊর্ধ্বে কেউ নেই, মানুষের জন্য সব কিছু। মানুষকে না ভালোবাসলে, মানুষকে সম্মান না করলে, মানুষের নিরাপত্তা না থাকলে কোনো কিছু লাভ নাই। আসবে, অধিকারের কথা আমাদের মনে হবে, নতুন করে মনে হবে, সেই অধিকার আদায়ের জন্য আমাদের সবসময় আন্দোলন করতে হবে। কোনো সরকার তো সহজে কোনো কিছু দেয় না, কেউই দেয় না, কোনো সরকারই দেয় না। যদি দেয় সেটা আসলে আমাদের ভাগ্য। তবে শ্রমিকদের ক্ষেত্রে আমি বলবো যে শ্রমিকরাও অনেক সচেতন হয়েছে। আগে কিন্তু আমরা শুনতাম না যে রিক্সা শ্রমিক সমিতি বা বাস শ্রমিক সমিতি, এগুলো কিন্তু অনেক সমিতি হচ্ছে। তাতে করে ওরাও কিন্তু অনেক অনেক সচেতন হচ্ছে। আরও সচেতনতা দরকার, অধিকার আদায়ের ক্ষেত্রে আরও বৈষম্যগুলো দূর করা দরকার। এবং এই যে বিভেদ হচ্ছে, অনেক বড় একটি ফারাক হয়ে যাচ্ছে, যে অনেক মানুষ অনেক বৃত্তের অধিকারী হচ্ছে এবং অনেক মানুষ একেবারে তা বৃত্তের মানে সীমার নিচে চলে যাচ্ছে। এই বৈষম্য দূর করতে হলে আমাদের আসলে মূল জায়গা যে আমাদের দেশে যে দুর্নীতি, সেগুলো দূর না করলে আসলে এগুলো হবে না। আমি তো সেটাই বলছি যে অনেকখানি বঞ্চিত হচ্ছে, আবার কিছু আদায়, যেমন গ্রামীণ শ্রমিকদের বেতন কিছু বেড়েছে, ওদের আরও দাবি আছে, ওরা আরও আসলে এখন যে অনেকে, আমি জানি না এগুলো বাস্তবায়ন হয়ে গেছে কিনা, তবে অনেক কিছুই চলছে, যেমন নারীদের গর্ভকালীন ছুটি বা সেই সময়ে যে একটি গর্ভকালীন যে একটি বাড়তি সুবিধা সেই সকল, এবং গর্ভকালীন সময়ে পুরুষ শ্রমিকদেরও যে ছুটি, সেগুলো কথা উঠেছে। আমি জানি না এগুলো এখনও পাশ হয়ে গেছে কিনা। আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে শুনতে পাই এই সমস্ত দাবির কথা। তারপরে আমি তো বললাম যে জিডিপিতে আমাদের গৃহ নারী শ্রমিকদের অন্তর্ভুক্ত করার কথা, সেটা তো এখনও হয়নি। তবে আমি খুব আশাবাদী যে নিশ্চয়ই হবে, একদিন হবে। এবং শ্রমের বাজারে দেখেন যারা
যারা নিজস্ব শ্রম দিচ্ছে আলাদা করে কোনো সংগঠন ছাড়া শ্রম দিচ্ছে, যেমন একজন রিক্সাওয়ালা যে শ্রমটা দিচ্ছে সে ইচ্ছে করলেই তার ভাড়াটা একটু বাড়িয়ে চাইতে পারছে, হ্যাঁ, সেই দিকে তার একটি অধিকার বা সে স্বাধীন। কিন্তু প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকের যারা মালিকের অধীনে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধা আছে বা একটু অসুবিধা আছে, সেগুলো একটু দূর করতে হবে। এই এই প্রতিবাদ আজকের এই অবস্থার জন্য আসলে ভীষণভাবে আমি ভীষণভাবে মর্মাহত যে লালন সাইজির জন্য, আজকে লালন সাইজির গানের জন্য আমাদের মানে ফেসবুকের একজন স্ট্যাটাস দিল আর সেটার জন্য গ্রেফতার হতে হয়, আমাদের পথে নামতে হয়, আমাদের এটা নিয়ে প্রতিবাদ করতে হয়। এটার একমাত্র কারণ আমি মনে করি যে লালন সাইজির যে গানের প্রচারণা, হ্যাঁ, প্রশাসনের লোকরা কি লালন সাইজিকে চিনে না? নিশ্চয়ই চিনে না। চিনলে আজকে এই জিনিস তারা করার মানে স্পর্ধা করতো না এবং এই জিনিসটাকে তারা এতদূর পর্যন্ত টানতো না। লালন সাইজি আমাদের মাটির সাথে মিশে রয়েছে, আমাদের অস্তিত্বে মিশে রয়েছে, আমাদের বাঙালির রন্ধে রন্ধে লালন সাইজি, শুধু লালন সাইজি না, কবি নজরুল, রবীন্দ্রনাথ বলি, তো তাদেরকে নিয়ে তাদের গান, তাদের কথা, তাদের বাণী সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ছোটোবেলা থেকে এই বড় হওয়া, আমাদের জন্মেই আছে। বাঙালির জন্মটাই হলো লালন, রবীন্দ্রনাথ, নজরুল, বিভিন্ন বাউল সঙ্গীত যারা করে থাকেন তাদের মাঝে। তো আজকে এই প্রতিবাদ আমাদের করতে হচ্ছে একজন মানে লালনের ভক্ত হিসেবে, এটা আমি কখনো আশা করিনি। তারপরেও আমরা প্রতিবাদ করতে হবে, কারণ আমাদেরকে জানাতে হবে মানুষকে যে লালন সাইজির গান, লালন সাইজির বাণী এতটা মানে তুচ্ছ বা এতটা না যে মানে এতটাই সস্তা না যে এটাকে কেউ অবজ্ঞা করবে, এবং এই অবজ্ঞা থেকে মানে মানুষ গ্রেপ্তার হবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক না কেন। হ্যাঁ, এটাই আমার কথা। গানের মাধ্যমে মেসেজটি দিতে চাচ্ছি যে এই যে মৌলবাদ, এই যে মানে যে কোনো আমাদের যে বাউল সঙ্গীত যারা করেন, বাউলদেরকে নিয়ে যাদের একটু অ্যালার্জি আছে আমার মনে হয় তাদের, হ্যাঁ, তারা এগুলো করে আমাদের দমাতে পারবে না, হ্যাঁ, আজকে হয়তো আমরা 8-10 জন এখানে মানে সমবেত হয়েছি, যেই কয়জনই সমবেত হই, আমার বিশ্বাস কালকে এই 10 জন হয়তো 20 জনে পরিণত হবে, 20 জন থেকে 30 জনে পরিণত হবে, একসময় 100 জনে পরিণত হবে। কয়জনকে তারা দমাতে পারবে? দমানো এত সহজ না। যাদের রক্তে রন্ধ্রে, বাঙালির রক্তে রন্ধ্রে লালন, তারপরে রবীন্দ্রনাথ, নজরুল, যারাই মানে এই সমস্ত বিষয়কে, এই সংস্কৃতিকে দমাতে চাইবে, তারা আমার মনে হয় তারা নিজেরাই ঝরে পড়বে, এরা বেশি দূর আর যেতে পারবে না, এই আর কি।